আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে ধরা বর ও ঘটককে পিটুনি। ফাঁকফোকর ছিদ্রপথ দিয়ে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে বলছেন রিজভী। থাই কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা। জানাবো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলছেন উপদেষ্টা আসিফ। এবং সর্বশেষ জানাবো লেগুনা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে 2টি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। প্রায় 1 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার থেকে 10 তলা এই ভবন পরিষ্কার করা শুরু হয়। এর আগে গতকাল সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। 10 থেকে 12 জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলেছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল এমন দাবি করে তারা আরও বলেন, পুরো ভবনের কোন তলায় কী হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এদিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ওই প্রতিষ্ঠান কে তৈরি করেছে, এর সঙ্গে কারা যুক্ত, কিভাবে এর নাম এসেছে, সেসব প্রশ্নে এই ব্যক্তিরা কিছু বলতে রাজি হননি। গুলিস্তান এলাকায় 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2018 সালের 23 জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট। তখন থেকে এই ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে ধরা বর ও ঘটককে পিটুনি। পরনে সুন্দর পোশাক, সেনাবাহিনীর মতো করে কেটেছেন চুল, সাথে রেখেছেন সেনাবাহিনীর আইডি কার্ড, আছে সেনা পোশাকের একটি ছবিও। দেখে সবাই মনে করবেন তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। এমনভাবেই তিনি এসেছিলেন বিয়ে করতে, সাথে ঘটকও রেখেছিলেন। নিজেকে সেনা সদস্য পরিচয় দেন, নাম বলেন আবু সাইদ। তবে মেয়ের পরিবারের পক্ষের ঘটকের সন্দেহ হলে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে জানা যায় তিনি সেনা সদস্য নয়। এতে ক্ষিপ্ত হয়ে দুজনকে দেওয়া হয় পিটুনি, সোপর্দ করা হয় পুলিশের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদরুল ইসলাম নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দেন। খেতলালের হোপ গ্রামের স্থানীয় ঘটক আব্দুর রহিমের সাথে যোগাযোগ করেন। তিনি বিয়ে করবেন মেয়ে বলে মেয়ে দেখতে বলেন। আব্দুর রহিম তার নিজ গ্রামের একটি বাড়ির মেয়ের সাথে বিয়ের জন্য ছেলে সদরুলের কথা বলেন। এ নিয়ে কথাবার্তাও হয়। নাম গোপন রেখে সদরুল ইসলাম নিজেকে আবু সাইদ বলে পরিচয় দেন। আব্দুর রহিম একই গ্রামের আরেকজন ঘটকের সাথে যোগাযোগ করেন, তাকে মেয়ের পক্ষের হয়ে কাজ করতে বলেন। পরে তারা পাঠানপাড়া বাজারে এসে কথাবার্তা বলেন। এক পর্যায়ে সদরুলের কথাবার্তা ও আইডি কার্ড দেখে সন্দেহ হয়। সে সময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সেনা সদস্য নয় বলে স্বীকার করেন। ঘটনাস্থলে উপস্থিত মেয়ের পরিবার ওই ভুয়া সেনা সদস্যের প্রতারণার বিষয়টি জেনে যায়। পরে সেখানে থাকা লোকজন তাদের আটকে পিটুনি দেয়। খবর পেয়ে খেতলাল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই দুজনকে ধরে থানায় নিয়ে যায়। ফাঁকফোকর ছিদ্রপথ দিয়ে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও নানা ফাঁকফোকর দিয়ে, নানা ছিদ্রপথ দিয়ে গণতন্ত্র বিরোধী সর্বনাশা শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এজন্য যা কিছু করা প্রয়োজন এই মুহূর্তেই করতে হবে। রিজভী বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টা তাদের নিয়োজিত লোক দিয়ে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বলাচ্ছেন এই সরকার 3 বছর 5 বছর থাকা উচিত। এটা করে তারা গণতন্ত্রের ক্ষতি করাচ্ছেন। বিএনপির এই নেতা বলেন, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছেন মব কালচার। মব তৈরি করে কাউকে বেদম পেটানো এটা অপরাধের মধ্যে পড়ে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না।
থাই কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেন দূতাবাস। বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে এখন পর্যন্ত 9 জন থাই নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। এর বিপরীতে থাইল্যান্ড থেকে আকাশপথে অভিযান চালানো হয় কম্বোডিয়ায়। বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলছেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এর ফলে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী হবেন নির্দলীয়, যাদের এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন এই বিষয়ে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্টদের মতে, এই বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন। বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা 5টি স্তরে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইউনিয়ন পরিষদ, মোট 4,551টি। এছাড়া রয়েছে 495টি উপজেলা পরিষদ, 64টি জেলা পরিষদ, 330টি পৌরসভা এবং 12টি সিটি কর্পোরেশন। উল্লেখ্য, 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2015 সালের ঘোষিত পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। বর্তমানে দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। গত 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে, যার ফলে মানুষের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা পুনর্মূল্যায়নের লক্ষ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি নতুন পে কমিশন গঠন করা হয়েছে। লেগুনা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত 2। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার লেগুনা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 6 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গাগলি এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক। পরে স্থানীয়রা অন্য আরও 7 জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমায়রা নিহত হয়। অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন। শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা যান। এছাড়া 6 জন আহত অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনা বলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।